কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, আর শেষটা হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্বৈরশাসনের পতনের মাধ্যমে। কেন হঠাৎ পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা? এর পেছনে কি শুধুই কোটা সংস্কারই ছিল? চলুন এক নজরে দেখে আসি পুরো কোটা সংস্কার আন্দোলনটি। 1972 সালে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম কোটার অংশ নারী কোটা 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা 5% ও প্রতিবন্ধী কোটা 1%। তবে সমস্যা যেটা হয় তা হচ্ছে বেশিরভাগ চাকরি প্রত্যাশীদেরই ছিল না কোনো কোটা, অর্থাৎ তাদের সবার প্রতিযোগিতা করা লাগতো মাত্র 44% সিটের জন্য। এই বৈষম্যের কারণে 2018 সালের জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের রাস্তায় নামেন। তাদের দাবি ছিল কোটা সংস্কার করা, যেন মেধার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হয়। এছাড়াও তখন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে এই কোটার ব্যবহার করে সরকার তার অনুগত লোকদের সব খাতে বসাচ্ছেন, যেন সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ থাকে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নেন। তাদের দাবির জবাবে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে বলেন, মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা কোটা পাবে? তার এই বক্তব্যের ফলে ফেটে পড়ে ছাত্র সমাজ, আরও জোরদার হয় আন্দোলন। কিন্তু সেই আন্দোলন দমাতে সরকার পুলিশ ও ছাত্রলীগকে দায়িত্ব দেয়। একদিকে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে, অন্যদিকে ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র ও সাধারণ শিক্ষার্থীদের ওপর। এই হামলায় বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে যায় দেশ বিদেশে। সরকার ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। কিন্তু ইতোমধ্যেই এই হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ে এবং অনেকটা চাপে পড়েই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রথা বাতিল করে দেন এবং শেষ হয় আন্দোলন। 2018 সালের 4 অক্টোবর কোটা বাতিল করে প্রজ্ঞাপনও জারি করে সরকার। এরপর কেটে যায় 6 বছর। 2024-এর নির্বাচনে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। শপথ নেওয়ার 6 মাসের মাথায় 5ই জুন 2018-তে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এবং কোটা পুনর্বহাল করা হয়। ফলে আবারও ফুঁসে ওঠে ছাত্র সমাজ। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামেন। এবারও তাদের দাবি কোটা সংস্কারের। সরকারের বেশ কিছু মন্ত্রী বলেন, তাদের দাবির পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন তারা। শুনানির দিন ধার্য করা হয় 7ই আগস্ট। কিন্তু ছাত্রদের বুঝতে আর বাকি ছিল না যে এটা সরকারের একটা কৌশল কোটা পুনর্বহাল করার। কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের অনুগত। তাই তাদের দাবি ছিল সংসদে আইন পাশ করে কোটা প্রথা সংস্কার করা। 2024 সালের 14ই জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে অভিহিত করেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শিক্ষার্থীদের এই স্লোগানকে ইস্যু করে একে একে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ অনেকেই। ওবায়দুল কাদের তার এক বক্তব্যে বলেন, এসব রাজাকারদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট। তার এই উস্কানিমূলক বক্তব্যের পর সভাপতি সাদ্দামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ঠিক 2018-র মতো এবারও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। লাঞ্ছিত করা হয় নারী শিক্ষার্থীদেরও। তবে এবার আর শিক্ষার্থীরা চুপ থাকেনি, তারাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে বিশ্ববিদ্যালয় হল ছেড়ে পালাতে শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। একে একে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের চেষ্টা বিফলে গেলে মাঠে নামে পুলিশ। তারা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে, টিয়ারশেল নিক্ষেপ করে, এমনকি ছররাগুলিও চালায়। একে একে সব বিশ্ববিদ্যালয় পরিণত হয় রণক্ষেত্রে। এমন অবস্থায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ নিরস্ত্র অবস্থায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আবু সাইদের হত্যার ভিডিও।
এতদিন চুপ থাকলেও আবু সাইদের মৃত্যুর পর মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয় না, সারা দেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় আন্দোলনে। রাজধানী রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ি সহ দেশের অনেক জায়গায় শুরু হয় তুমুল সংঘর্ষ। 17 তারিখও ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, এমআইএসটি বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজের ছাত্রসহ সারা দেশে অন্তত 10 জন নিহত হয়। পরদিন অর্থাৎ 18 জুলাইও চলে সংঘর্ষ। রামপুরায় বিটিভির ভবনে ধরিয়ে দেওয়া হয় আগুন, হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। একের পর এক খবর আসতে থাকে ছাত্র হত্যার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে এসব ভিডিও। অবস্থা ক্রমেই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 18 জুলাই রাত থেকে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, ফলে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ। জারি করা হয় কারফিউ এবং রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, শিক্ষার্থীরা ডেটা সেন্টারে আগুন দিয়েছে তাই বন্ধ রয়েছে ইন্টারনেট। কিন্তু ইন্টারনেট বন্ধের পেছনে ছিল এক ভয়াবহ পরিকল্পনা। সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় ক্র্যাকডাউন। বিভিন্ন বাহিনীতে থাকা সরকারের অনুগত লোকেদের নামিয়ে দেওয়া হয় রাস্তায়। এবার আর ছররাগুলি না, চাইনিজ রাইফেল, অ্যাসল্ট রাইফেল ও পিস্তল নিয়ে একে একে গুলি করে মারা হয় নিরস্ত্র ছাত্রদের। শিক্ষার্থীদের বুকে ও মাথায় টার্গেট করে চালানো হতে থাকে গুলি। 19, 20 ও 21 জুলাই চলে এই গণহত্যা। ইন্টারনেট বন্ধ থাকায় গণহত্যার খবর খুব একটা প্রকাশ্যে আসেনি, কিন্তু 23 জুলাই ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে পড়ে ইন্টারনেট চালু করতে বাধ্য হয় সরকার। তবে বন্ধ থাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু ভিপিএনের কল্যাণে সামাজিক মাধ্যমে একে একে প্রকাশ পেতে থাকে নৃশংস গণহত্যার ভিডিও ও ছবি। শুধু তাই না, প্রতি রাতে দেশের বিভিন্ন এলাকায় রাস্তার লাইট বন্ধ করে ব্লক রেড চালিয়ে আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ। কারোই আর বুঝতে বাকি থাকে না কেন ইন্টারনেট বন্ধ করা হয়েছিল।